দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবার তোমাদের সঙ্গে এসেছি। পাত্র মাত্রা জ্ঞানের যতটুকু বাকি আছে অভিনব দর্শনের ক্লাসে, সেইটুকু তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। কিন্তু তার সাথে সাথে, তার পাশাপাশি এই যে হাসিটা মুখে দেখতে পাচ্ছ, এই হাসিটা হচ্ছে তোমাদের সঙ্গে এতদিন পর আবার এইরকম সামনাসামনি কথাটা বলতে পারছি তার হাসি। ভেতরটা কিন্তু আমাদের হয়তো কিঞ্চিত, যারা আমরা হয়তো একটু বেশি অভিমুখী, একটু বেশি অন্তর থেকে চিন্তা করি, একটু বেশি গভীরে গিয়ে ভাবি, বোধহয় তারা না আত্মিকতায়, না সাত্ত্বিকতায়, না নিমিত্ততায় তারা কেউ ভালো আছে। এই আত্মিকতা, সাত্ত্বিকতা, নিমিত্ততা, এই তিনটে শব্দর গুগলে গিয়ে সার্চ করলে একটা অন্যরকম অর্থ দেখাবে, বাংলা অভিধানে গিয়ে দেখালে একটা অন্যরকম অর্থ দেখাবে। এটাও এই আত্মিকতা, সাত্ত্বিকতার, নিমিত্ততা, এই তিনটে অর্থকে যদি আমি দেহক্ষেত্র থেকে সেই প্রতিটা কণায়, প্রতিটা শিরায়, উপশিরায় যদি উপলব্ধিতে আনতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি শুধু নারী হিসেবে নই, আমি শুধু পুরুষ হিসেবে নই, আমি সর্বস্তরের সর্ব ঊর্ধ্বেতে কতখানি খারাপ আছি। তো প্রতি বৃহস্পতিবারের মতো কথাটা যখন বললাম, তখন এটাই মনে হলো আগের বৃহস্পতিবারটা তো আসতে পারিনি। আগের বৃহস্পতিবারও কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে ওই গণ্ডিটা থেকে বেরোতে পারিনি। কিন্তু আজকে এলাম, কারণ কিঞ্চিত আর অল্প একটুখানি বাকি আছে। পাত্র মাত্রা জ্ঞান একদম শেষের পথে, শেষের পথে মানে আর একটুকুও হয়তো তোমাদেরকে আজকে বলবো। কিন্তু তার সাথে সাথে বেশ কয়েকটা কথা বলবো। তো আগে পাঠ করে নিই, প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সঙ্গে ভাগ করে নিই, তারপর বাকি কথাগুলো বলবো। যেখানে শেষ করেছিলাম সেই প্যারাটা থেকেই আজকে বলছি। সর্বদা ভাববে আমি আমাকে জানতে চাই, আমি আমাকে বুঝতে চাই, কেন আমার জন্ম হলো, কোথায় আমি যাব, কোন আকাঙ্ক্ষা যদি থাকে, বা এই আকাঙ্ক্ষা যদি থাকে কিন্তু বিহীন, কোনো কিছুতে কিন্তু থাকবে না, এই আকাঙ্ক্ষা যদি মনের মাঝে জেগে ওঠে, যদি কখনো এই ভাবনা স্বচ্ছ ভাবের মধ্যে জেগে ওঠে, তখন সব সমস্যারই সমাধান আসবে। অবশ্য তার জন্য অনেক ঘা খেতে হবে, অনেক অনেক আঘাতের সম্মুখীন হতে হবে। কিন্তু হতাশ নিরাশ হয়েও না, তবেই হবে এই কিন্তু বিহীন আকাঙ্ক্ষার পূরণ। জানার বস্তু জানা হয়ে ধরা দেবে। আমরা কি প্রস্তুত আঘাত নিতে? আমরা কি প্রস্তুত আঘাত পেতে? প্রতিদিন, প্রতিনিয়ত, ওই যে বললাম আর কয়েকটা কথা বলবো, এইটার সূত্র ধরেই, প্রভুর এই কথাটার সূত্র ধরেই তোমাদেরকে বলছি। প্রতিদিন, প্রতিনিয়ত তুমি কি আঘাত নিতে প্রস্তুত? প্রত্যেকটা মুহূর্তে তুমি আঘাত নিচ্ছ, মানে কেউ তোমায়, কারুর দ্বারা তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ, আর তুমি তোমাকে খুঁজছো। তুমি কি সেগুলোর জন্য প্রস্তুত? তোমার দেহক্ষেত্র, তোমাদের দেহক্ষেত্র, তোমাদের অন্তর, প্রত্যেকটা ইন্দ্রিয়গুলো, প্রত্যেকটা কোষগুলো, সেলগুলো, তারা কিন্তু প্রস্তুত।
তারা তোমাকে সেই সত্যের মুখোমুখি করাচ্ছে, তারা তোমার সেই পরম বন্ধু হয়ে তোমাকেই তোমার আয়নাটা দেখাচ্ছে। এই যে তুমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিনের যে যন্ত্রণা, প্রত্যেক দিনের যে আঘাত, প্রত্যেক দিনের যে একটা অনুশীলন, সেইগুলো নিতে কি তুমি প্রস্তুত? তুমি কি নিতে পারছো? নাকি তুমি হতাশায়, নিরাশায়, সমস্ত অনুভূতিতে সেই হতাশা নিরাশাকে নিয়ে জর্জরিত করে জীবনকে তুমি এগোচ্ছ? যে কারণে সাইকোলজিতে অনেক রকম টার্মস আছে। ডিপ্রেশন শব্দটার সাইকোলজিতে অনেক রকম টার্মস আছে। আমি তো সাইকোলজিস্ট নই, আমি এমন কেউ নই যেখান থেকে আমি তোমাদেরকে এমন কোনো কথা বলতে পারি যেটা থেকে তোমাদের মনে হতে পারে ওরে বাবা। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি বেদের কর্মী। কে হয় বেদের কর্মী? বেদ কথাটার মানে কি? ফিলোসফির দর্শনের ভাষায় কি সেই ঋক, সাম, যজু, অথর্বই 4টে বেদ? সমস্ত যে উপনিষদ পড়েছি, বিভিন্ন কারিকা পড়েছি, সেই সকল কিছুর ব্যাখ্যা তোমাদের সঙ্গে ভাগ করব? নাকি প্রকৃতি যা তোমার চারপাশে রয়েছে, তোমাদের, আমাদের সকলের চারপাশে রয়েছে, তাকে ধরে বুঝবো যে এই হচ্ছে বেদ? বেদের একটাই কথা, সাম্যবাদ, সাম্যনীতি, আমরা সকলে এক। ক্ষিতি অপ তেজ মরুত বোম, জল, বায়ু, আকাশ, ভূমি, আগুন, খুব যদি মন দিয়ে চিন্তা করি, আমরা প্রত্যেক দিন কিন্তু এইগুলোকে নিয়েই ওঠা বসা করি। আমি যে দেহক্ষেত্রটাতে রয়েছি, সেই ক্ষেত্রটাও, সেই প্রকৃতিটাও তৈরি হয়েছে সেই কি জল, বায়ু, মাটি, আকাশ, আগুন, ক্ষিতি অপ তেজ মরুত বোম থেকে। জানাই তাদের ধন্যবাদ, নিজেকে জানাই ধন্যবাদ। কি বলতে চেষ্টা করছিলাম তাহলে? বেদের কর্মী। বেদের কর্মী মানে প্রকৃতির কর্মী, যেখানে সকলে এক, যেখানে সবাইকে থাকতে হবে, এক নীতিতে থাকতে হবে, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কারুর মধ্যে অহংকার থাকবে না, কারুর মধ্যে সেরার সেরা, সর্বের সেরা এই ভাবটা থাকবে না, কারুর মধ্যে এটা থাকবে না যে আমি যতটুকু জানি, আমার থেকে যদি কেউ কিঞ্চিতটুকু জেনে থাকে, সেটা তার জানার পরিধিতেই, সে জানছে, কিন্তু তার থেকে আমি বিরাট কিছু জানি, আমি সেটা ভাববো না। তৈরি করেছি কি নিজের মনের ক্ষেত্রটাকে? এইভাবে তৈরি করেছি আমরা কেউ? প্রভু তাহলে কি বললেন? এই কিন্তু বিহীন, ও আমার থেকে ভালো, কিন্তু আমি এই বিষয়টাই ওর থেকে একটু বেশি ভালো। এটা একটা লাইনের একটা উদাহরণ। এরকম বহু 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 আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনায় রয়েছে, প্রত্যেকটা মুহূর্তের ঘটনায় রয়েছে। কাকে কখন কোন অবস্থানে কোন চিন্তায় আমি তাকে আঘাতে আঘাতে বিদ্ধ করছি, ভালোবাসায় তাকে আমি ভালোবাসার বানে বিদ্ধ করছি, সবটা কিন্তু তৈরি থাকছে। আমার কথাগুলো শুনলে মনে হবে এই টপিকটা থেকে আরেকটা টপিক, এই টপিকটা থেকে আরেকটা টপিক, খেই হারানো কথা। তখনই খেই হারিয়ে যায় যখন একটা সূত্র ধরে আর একটা সূত্রে রাস্তাটা পেয়ে যাই আমরা। কতজন সেই সূত্রটা খুঁজে পাচ্ছি? তবে তো অঙ্কটা কষতে পারবো।
বীজগণিতে যদি সূত্রগুলো নাই জানতাম ছোটবেলা থেকে, তাহলে আমাদের সময় ক্লাস 6 থেকে বীজগণিত ছিল, তাহলে কি করে বীজগণিতের ওই সূত্র ধরে ধরে প্রত্যেকটা অঙ্ককে কি করে করতাম? উপপাদ্যের পুরো ফর্মুলাটা যদি জানা না থাকতো, তাহলে কি করে উপপাদ্যটা শেষ জায়গায় এসে মেলাতাম? জীবনের অঙ্কটাও তাই। তুমি একটা ধারা থেকে যখন আর একটা ধারায় তুমি রাস্তাটা দিয়ে যখন হাঁটছো, ওই রাস্তাটায় হাঁটতে হাঁটতে প্রভুর আর একটা এই পাত্র মাত্রা জ্ঞানের শেষের জায়গাটাতেই বলেছিলাম তোমার অ্যারো চিহ্ন করে দেওয়া থাকে, বিবেক তোমাকে জানিয়ে দেয় এই অ্যারো চিহ্নটা দেখে তুমি চলো। আমরা শুনি নাকি আমাদের মনের কথাগুলো? তাহলে বেদের কর্মীকে, যে সকলকে একভাবে, যে বা যার মধ্যে সেই একনিষ্ঠ একতা, আমরা সবাই এক, এই মনোবৃত্তিটা থাকে। এবং শুধু মনোবৃত্তি থাকলে হবে না, সেটা কর্মে নিজেকে করে দেখাতে হবে, নিজেকে দেখাতে হবে করে। অন্য কাউকে করে দেখানোর কিছু নেই এখানে, কারণ আমি যাকে দেখাচ্ছি সেও সেই একই পথের পথিক, শুধু তার সেই পাত্র এবং মাত্রা জ্ঞানটা তার কর্ম অনুযায়ী কোনো কারণবশত কমে গেছে, আবার কেউ কেউ হয়তো অনেকটা বেশিই উঠে গেছে। তাহলে কারুর দিকে আঙুল আমরা তুলতে পারি না, সর্বপ্রথম আঙুলটা আমার নিজের দিকেই উঠে বা উঠতে পারে বা ওঠে। অথচ বাস্তবে দেখবে একই অতৃপ্তির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছো মৃত্যুর শেষ সময় পর্যন্ত। কিচ্ছু নেই, কোনো কিছুতে খুশি হতে পারছি না। আমার মাথার ওপর ছাদ আছে, আমার পরনে পরিধানের জন্য জামা আছে বা সেই সমস্ত বস্তু সামগ্রীগুলো রয়েছে, আমার থাকার জন্য বা রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার জন্য একটা পার্টিকুলার জায়গা আছে, এমন অনেক কিছু আছে আমার, তারপরেও আমি সুখী নই, তারপরেও আমার মধ্যে সেই তৃপ্তিটা নেই। থাকবে না তো, হবে না তো সেই তৃপ্তির। আমাদের ভোগ লালসাটা বাড়তে বাড়তে এমন একটা চরম সীমায় পৌঁছে গেছে, আমাদের সকল কিছু থাকার পরেও আমাদের মনে হয় আমাদের কিছু নেই। আর সেই না থাকাটা, সেই চিন্তাটা করি বলেই আমরা একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলি। এটা যদি নিজেকে খোঁজার জন্য এই দীর্ঘ নিঃশ্বাসটা পড়তো, তন্ন তন্ন করে খুঁজছি। আরে কীভাবে খুঁজবো? কাটাছেড়া করবো নাকি? ওই যে পোস্টমর্টম, এখন পোস্টমর্টম নিয়ে চলছে না অনেক কিছু, নিজের পোস্টমর্টমটা করে দেখেছি কখনো? লজ্জা লাগে না নিজেদের প্রতি? লজ্জা হওয়া উচিত। কত কাম, কত তৃপ্তি, কত কামনা বাসনা, কিঞ্চিতটুকু থাকবে না। আজকেই একটা ফেসবুকেতে আমি লেখা পোস্ট করেছিলাম, ওটা বেশ কয়েক বছর আগের লেখা বোধহয়, যে তুমি যতই নাচন কোদন করো, তোমার কর্মের ভারটা এত সাংঘাতিক, যখন এই দেহ থেকে বেরোনো হবে, শত চিৎকারেও তখন প্রকৃতি তোমার সঙ্গে, তোমার যা যা শাস্তি পাবার তোমাকে পেতেই হবে। তখন প্রকৃতি একদম দেখিয়ে দেবে নিত্যির ওজনে। এই শব্দটা আমি খুব ব্যবহার করি, নিত্যির ওজনে প্রকৃতি বুঝিয়ে দেবে। পেরেছি তাহলে আমাদের মধ্যে সেই একতা ভাব আসতে পেরেছে? সবাই আমরা এক। কর্মের ভারে তো যে যার কর্মফল তো ভোগ করছি, তারপরেও রেকটিফাই করতে পেরেছি নিজেকে। কোনো কিছুতেই এখানে তৃপ্তি পাবে না, পাবে আঘাতের পরে আঘাত। এদিকে তুমি ভিতরে ভিতরে পরম জানার পরম তৃপ্তিতেই রয়েছ। এই লাইনটার মানেটা কি করে হতে পারে? যদি আমি আঘাতের পর আঘাত পাই, তাহলে কি করে আমি পরম তৃপ্তির জানার মধ্যে আমি রয়েছি? আঘাতটা পাচ্ছি বলেই তো আর একটা দরজা আমার খুলছে। কেউ প্রত্যেক দিন তোমাকে ছোট করছে, কেউ প্রতিদিন তোমাকে কোনো না কোনো ক্ষেত্র থেকে, কোনো না কোনো স্থান থেকে তোমাকে আঘাত করে যাচ্ছে।
তুমি সেখান থেকে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছ, হার্ট হচ্ছ। তুমি যখনই আঘাতপ্রাপ্ত হচ্ছ তখনই তোমার মনের সেই সকল অনুভূতিগুলো তোমাকে এইটা বোঝাতে শেখাচ্ছে যে এইটা আর একটা নতুন চ্যাপ্টার, এইটা আর একটা নতুন অধ্যায়। এখানে আমি কি করতে পারি? প্রকৃতি আমাকে স্বাধীনতা দিয়েছে, নয় আমি প্রোটেস্ট করতে পারি, নয় আমি সেটাকে মুখ বুজে হজম করতে পারি। দুটোই করা যায়, দুটোরই দারুণ দারুণ ব্যাখ্যা আছে। প্রোটেস্ট, যেখানে প্রোটেস্ট করার দরকার, যেখানে রুখে দাঁড়ানোর দরকার সেখানে অবশ্যই রুখে দাঁড়াবো। যেখানে সহ্য করার দরকার, কারণ দুটোই আমার জন্যই, আমি নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করছি নিজেকে, যে আমি কতখানি তৈরি হতে পেরেছি ওই আঘাতটা নেবার জন্য। পরম জানার বস্তুর মধ্যে দিয়ে আমি এগোচ্ছি। তাহলে এই দ্বারটার, এই দরজাটা কি আমার উন্মুক্ত হয়ে গেছে? কতজন এইভাবে ভাবছি? সময় কিন্তু এখনো প্রকৃতি দিয়ে রেখেছে, যার যতক্ষণ পর্যন্ত দেহে এই প্রকৃতিতে অবস্থান আছে সে ততক্ষণ পর্যন্ত প্রচণ্ড রকমভাবে ভাগ্যবান বা ভাগ্যবতী বা ভাগ্যশালী, যাই বলি না কেন, তাকে প্রকৃতি সময় দিয়ে দিচ্ছে। এখনও সময় আছে, তুমি নিজেকে তৈরি করো, এখনও সময় আছে, তুমি নিজেকে রেকটিফাই করো। এই যে আমি এত কথা বলছি, এত চিৎকার করছি, সব থেকে বড় কথা এত শব্দ চয়ন করছি, কোথাও না কোথাও তোমাদের সাথে সাথে কিন্তু নিজের ক্ষেত্রেও নিজের সেই স্তরটাকে বোঝাচ্ছি যে আমি তোমাদের সঙ্গে যখন এই কথাটা বলছি, তোমাদের কাছে যখন এই কথাগুলো পৌঁছে যাবে, এই মুহূর্তটাতে আমার কিন্তু সেই আয়নাটা আমি নিজেই দেখছি। এরকম আয়না আমরা কতজন দেখতে পাই? এরকম আয়না আমাদের সকলের কাছে আছে। এই আয়নাটা, বিবেকের সুর বা বিবেকের আয়নাটা প্রকৃতি আমাদের সকলকে দিয়ে রেখেছে এবং তার স্বচ্ছতা সাংঘাতিক। আমরা ডেকে ডেকে এনেছি, আয় ধুলো আয়, আয় লোভ আয়, আয় সুন্দর করে কাম আয়, লালসা আয়, মদ আয়, মাৎসর্য আয়, ডেকেছি এরকম করে। আয়নায় ধুলো পড়ে গেলে আমরা পুছি না কাপড় দিয়ে? এইগুলো হচ্ছে সব আমাদের বিবেকের ধুলো। এত এত চাহিদা, এত মানে আমার মুখ দিয়ে মানে এইটাই বেরোচ্ছিল যে এত কামের তৃপ্তি, এত চাহিদা থাকতে পারে, মানে এত স্যাটিসফ্যাকশন, কোনো কিছুতেই এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কোনো কিছুতেই স্যাটিসফাই হওয়া যাবে না। তোমার যে কাজটা কারুর একটা ভালো লাগছে, অপর আরেকজনের তোমার সেই কাজটা ভালো লাগবে না। এটাই এটাই এখানকার এই নিয়মটাই হয়ে এসছে সমাজে। এখানে বিন্দুমাত্র কারুর সঙ্গে কোনো রকম কোনো আদান প্রদানে তুমি কাউকে সুখী করতে পারবে না, না তোমার মাধ্যম দিয়ে কেউ সুখী হতে পারবে। তারপরেও আমরা স্যাটিসফাই হব? কি চাইছি অ্যাকচুয়ালি আমরা? কি পরিবর্তন করতে চাইছি? সমাজকে পরিবর্তন করতে গেলে নিজের ক্ষেত্রটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। কোন পরিবর্তনের দ্বারে আমরা পৌঁছেছি সেই দ্বারটার সম্পর্কে জানতে হবে, তবে না পরিবর্তনের এত সুন্দর একটা আলাদা রকম মজা, তবে না বেদের অর্থ বোঝা। এই ধারাই তোমরা অনুভূতির রাজত্বে বিচার করো, বিরাজ করো। প্রভু এবার শেষ, একদম শেষ প্যারা। এই ধারাই তোমরা অনুভূতির রাজত্বে বিরাজ করো। সিদ্ধি মুক্তি নিয়ে ভাবতে হবে না। সহস্র ধারায় ফুটে উঠুক, প্রকাশ হোক ওই বিন্দু নাদের ঘরে, জাগুক সেই মহামিলনের সুর, যা জাগলে দেখবে অবাধ আনন্দের ঝর্ণা। এবং সেই সুরে সুর মিলিয়ে তখন যদি সত্যিকারের প্রতিটা মুহূর্তে
রাম নারায়ণ রাম, এইভাবে যদি ভেতর ভেতর শব্দ চয়ন করে যেতে পারো, কিচ্ছু জানতে হবে না। এই যে এতগুলো ভিডিওস হয়ে গেছে, এত কথা, এত বক্তব্য বলেছি, আমার নিজের তো কথা নয়, প্রভুর মুখনিসৃত বাণী আর আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে তোমাদেরকে বলেছি। শেষ হয়ে গেল আজকে প্রভুর কৃপাতে, শেষমেশ পাত্র মাত্রা জ্ঞানটা তোমাদের সকলের সামনে তুলে ধরতে পারলাম। এই সুযোগটা প্রভু দিয়েছে বলেই তো করতে পারলাম, বা এই রকম সুযোগটা আমার আছে বলে এখনো পর্যন্ত দেহে আছি বলে তবেই তো করতে পারলাম। কিন্তু করতে পারার সাথে সাথে আমি নিজে তোমাদের কাছে কি পৌঁছে দিলাম। আমি তো মুখে বলছি আমি বেদকর্মী, আমি বেদের কথা বলছি, সত্যিকারের আমার অন্তরের ক্ষেত্রটা কি তৈরি করতে পেরেছি? ওই যে আয়নাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সাথে সাথে নিজেকেও দেখাচ্ছিলাম যে আমার মধ্যে কি এখনো কিঞ্চিত সেই ধুলোগুলো রয়েছে, নাকি আমি বিবেকের সুর দিয়ে সম্পূর্ণ আয়নাটাকে পরিষ্কার করে ফেলতে পেরেছি। আমার কথা বাদ দাও, তোমরা কি পারলে? যদি না পারো, এখনো সময় আছে, এখনো প্রকৃতি সময় দিয়ে রেখেছে। যখন যখন যার যার কাছে যে যে পরিস্থিতিতে এই কথাগুলো, কারণ হয়তো আমি ফেসবুকেতে একটুখানি কেটে একটা ছোট্ট ভিডিও করে দিলাম, একটা ছোট রিলস করে দিলাম, যাদের যাদের মনে হবে ভিডিওটা দেখার তারা তারা দেখবে, যাদের যাদের মনে হবে না ফালতু বকছে, জ্ঞান দিচ্ছে, হ্যাঁ না তেনা, যা খুশি তাই মনে হতে পারে। কর্মটা কিন্তু চলে যাবে না, পাশাপাশি কর্মের ফলটাও কিন্তু চলে যাবে না। তাই এখনো সময় আছে। আর কি বলবো? আর কি কিছু বলার আছে? পাত্র মাত্রা জ্ঞান শেষ করলাম আজকে। ইচ্ছে আছে মেসেঞ্জার সম্পর্কে, মেসেঞ্জার যে টপিক কেন বলি, প্রভুর মুখনিসৃত বাণী তো, আমি টপিক বলে এই শব্দটাকে ব্যবহার করাটাই আমার ভুল হলো। মেসেঞ্জার সম্পর্কে তোমাদের সঙ্গে আবার এই রকম শুরু করার ইচ্ছে আমার থাকলেও অভিনব দর্শনের ক্লাসে, দেখি কবে থেকে শুরু করতে পারি। সকলে ভীষণ ভালো থাকো, ভালো থাকতে হবে, পজিটিভটাও থাকতে হবে। যেমন পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য রেডি থাকতে হবে। তার জন্য চাই দেহক্ষেত্রটা তৈরি, মনের ক্ষেত্রটা তৈরি। সেই তৈরিটা যদি আমরা থাকি, কোনো পরিস্থিতি এলেই হার মানব না, আসুক যত আঘাত। কত আঘাত আসবে, আসুক। আর একটা বিষয় বলবো, চিন্তা করলাম বটে, কিন্তু মনে হচ্ছে ভুলে গেলাম। এইটা একটা সমস্যা হয়েছে, মনে হচ্ছে ভুলে গেলাম। হ্যাঁ, মনে পড়েছে, রাইট, মনে পড়েছে। তুমি কতটুকু জানছো, তোমার জানার পরিধি কতটা, তোমার ডেপথ কতটা, কতটা তোমার গভীরতা, সেটা সকলকে জানানোর কি খুব দরকার আছে? সকলকে জানানোর কি ভীষণ দরকার? তোমার মধ্যেই সেগুলো সীমিত থাকুক, সকলে দেখুক তুমি একটু কম জানো, সকলে বুঝুক তুমি একটু বেশি কম জানো। তাহলে নিজের দেহক্ষেত্রটা, নিজের সেই অনুভূতির প্রত্যেকটা দরজা আরও বেশি করে উন্মুক্ত থাকবে। ওটাও আর একটা দারুণ শিক্ষা। কেউ যদি এটা ভেবে থাকে যে তুমি কিছুই জানো না, তাকে সেটা ভাবতে দাও। ঠিক আছে, এটাই বলার ছিল।
ভালো থাকো, সকলে ভালো থাকো, পজিটিভ থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। ওই আয়নাটায় ধুলোটা পড়তে দিও না কেউ আর। সময় কিন্তু হয়ে আসছে, সময় হয়ে আসছে, যার যখন টাইম হবে চলে যেতে হবে, সময়টা কিন্তু হয়ে আসছে। আর সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে মেসেঞ্জার সম্পর্কে আলোচনা করব, প্রভুর মুখনিসৃত বাণী। সেটা যদি পরের বৃহস্পতিবার থেকেই শুরু করে দিতে পারি তাহলে শুরু করে দেবো। আজকের মতো টাটা। সকলে ভীষণ ভীষণ পজিটিভ থাকো। রাম নারায়ণ রাম।